আসসালামু আলাইকুম। আমার ভয়েস শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ইয়েস, শোনা যাচ্ছে। আচ্ছা, এক্সামের রুটিনটা পেয়েছেন তো আপনারা না? ম্যাক্রো ইকোনমিক্স এক্সামটা হচ্ছে আপনার 1 তারিখে এপ্রিলের 11টা থেকে পেয়েছেন না? রুটিন পেয়েছেন কি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো যেহেতু এটাও হচ্ছে আপনার টেক হোম এক্সামের মতো, অ্যাজ এ রেজাল্ট আপনাদের অনলাইনে আর জয়েন করতে হবে না। লাস্ট টাইম আপনারা জয়েন করেছিলেন, বাট এইবারে আমি হচ্ছে 11টা বাজে আপনাদের কোয়েশ্চেনটা লাস্ট টাইমের মতো ক্লাসরুমে আপলোড করে দিব। আপনারা আগের বার যেভাবে সাবমিট করেছেন সেম ভাবে ওই এক্সামের ফোল্ডারে হচ্ছে গিয়ে আপনাদের অ্যান্সারটা সাবমিট করবেন। ঠিক আছে? যেহেতু আপনাদের পক্ষে লাইভ ভিডিওতে প্রেজেন্ট থাকা পসিবল না throughout the exam, so actually it's not necessary for you to join at 11 a.m. So I will not arrange any Zoom meeting for that day. আমি শুধুমাত্র কোয়েশ্চেন এবং সাবমিশনের যে লিংকটা ক্লাসরুমে সেটা আপলোড করে দিব। আপনারা ক্লাসরুমের ফোল্ডারে হচ্ছে আপনাদের স্ক্রিপ্টটা সাবমিট করবেন। ঠিক আছে? ওকে, সো আমরা সিলেবাসটা ঠিক করে আসেন। আমি একটু সিলেবাসটা ওপেন করে নিই। লাস্ট এক্সামে আমাদের কি ইনফ্লেশন পর্যন্ত ছিল না অ্যাগ্রিগেট সাপ্লাই এন্ড ডিমান্ড পর্যন্ত ছিল? ম্যাম ইনফ্লেশন পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত ছিল। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এবার তো আমাদের হচ্ছে গিয়ে এখন আমরা পড়ছি হচ্ছে টপিক নাম্বার 13, তাই না? সো হচ্ছে ইনফ্লেশন ছিল, তাহলে আনএমপ্লয়মেন্ট, ইনকাম এন্ড স্পেন্ডিং, তাহলে আমরা এবার নিব হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার আপনাদের আউটলাইনে হচ্ছে গিয়ে 6, নট চ্যাপ্টার নাম্বার 6। আপনাদের কোর্স আউটলাইনের নাম্বার 6 হচ্ছে আনএমপ্লয়মেন্ট, 7 হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই এন্ড দ্য ফিলিপস কার্ভ, 8 নাম্বারে আছে হচ্ছে গিয়ে আপনার ইনকাম এন্ড স্পেন্ডিং, আর 9 নাম্বারে হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে? আর 10 নাম্বার হচ্ছে গিয়ে দ্য থিওরি অফ ইন্টারেস্ট। তাহলে আইএসএলএম মডেলের আগে পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের যে 5টা চ্যাপ্টার আছে সেই 5টা চ্যাপ্টার আমরা নিলাম সিরিয়ালি 6, 7, 8, 9, 10। আমি আবার চ্যাপ্টারের নামগুলো হচ্ছে আপনাদের ক্লাসরুমে পোস্ট করে দিব। সো যেহেতু টেক হোম এক্সাম, আপনারা বই থেকে হচ্ছে গিয়ে হেল্প নিতে পারেন। লাস্ট টাইম আমি বইয়ের পিছনে যেই প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো ছিল সেখান থেকে দিয়েছিলাম। এবার বই থেকে আমি কোয়েশ্চেন করব না টোটালি, সো আপনারা বইয়ের এগুলো এক্সাম্পল হিসেবে পড়বেন, হয়তোবা কাছাকাছি ধরনের কোনো কিছু হচ্ছে গিয়ে আপনারা এক্সামে পাবেন, বাট নট ডাইরেক্টলি ফ্রম দ্য বুক। However, you can take the help from book or online material, যে কোনো সোর্স থেকে আপনারা হেল্প নিতে পারেন। আর হচ্ছে যে হাতে লিখতে হবে, ছবি তুলে পিডিএফ এ কনভার্ট করে একটা ফাইলে হচ্ছে গিয়ে সাবমিট করবেন, পেজ নাম্বার দিবেন,
আপনাদের ফাইলের নামটা হচ্ছে গিয়ে নিজের আইডি নাম্বার এবং নামে কনভার্ট করে দিবেন, প্লাস হচ্ছে গিয়ে টাইটেল পেজে নিজের নাম, আইডি, সেকশন এগুলো হচ্ছে অবশ্যই উল্লেখ করবেন, এবং কত নম্বর মিড টার্ম, কোর্স কোডটা কত, মিড টার্ম কত সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। অনেক সময় যেটা হয় যে দেখা যায় সেকেন্ড মিড টার্মের সময়টা বেশি হয় অনলাইন এক্সাম হলে, কনভার্সনের পরে যখন আপনারা সাবমিট করেন তখন দেখা যায় যে হয়তো বা ম্যাক্রো ইকোনমিক্সেরই সেকেন্ড মিডের বদলে ফার্স্ট মিডের অ্যান্সারটা সাবমিট করে দেন। সো ওইটা খেয়াল করে নিবেন। মিড টার্ম নাম্বারটা হচ্ছে গিয়ে টাইটেল পেজে ক্লিয়ারলি লিখে দিবেন এবং পেজগুলো সিরিয়ালি স্ক্যান করবেন, ঠিক আছে? সো কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট মনে রাখবেন, যেহেতু এটা টেক হোম এক্সাম, অ্যান্সারটা একটু এলাবোরেটলি করতে হবে। অনেকে দেখা যায় যে কোনো কোয়েশ্চেন করলে আপনারা সরাসরি জাস্ট 1-2 লাইনে ইয়েস নো ভেরি গুড বলে অ্যান্সারটা শেষ করে দেন। যেহেতু ম্যাক্রো ইকোনমিক্সের যে কোনো কোর্সেই সাথে যদি গ্রাফ দিয়ে এক্সপ্লেইন করা পসিবল হয় তাহলে অবশ্যই গ্রাফটা ইনকর্পোরেট করবেন। ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দ্যাটস নট ম্যান্ডেটরি, ঠিক আছে? বাট যদি আপনার মনে হয় যে কোনো একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করা পসিবল, ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাড ইট। হাউএভার সেটা ম্যান্ডেটরি না, কিন্তু যেটা ম্যান্ডেটরি সেটা হলো যে যদি কোনো একটা সিনারিও আপনার কাছে প্রেজেন্ট থাকে সেটার সাথে রেলেভেন্ট যেই গ্রাফগুলো বা যেই ফিগারগুলো আপনারা পড়েছেন, ঠিক আছে, কনসেপচুয়াল যেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে আপনাদের, সেই গ্রাফগুলো অবশ্যই সাথে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা রিসেন্ট টপিক থেকে নিবেন নাকি সিরিয়ালি নিবেন। যেহেতু আপনারা বলেছিলেন যে আপনারা সিরিয়ালি নিবেন, সো আমি 6 থেকে 10 পর্যন্ত দিলাম। আপনারা যদি বলেন তাহলে আমি রিসেন্ট মানে গ্রোথ অ্যান্ড অ্যাকিউমুলেশন থেকে শুরু করে উপরের দিকে 5টা চ্যাপ্টার দিতে পারি। যেটা দিয়েছি সেটাই ঠিক আছে নাকি চেঞ্জ করব? ম্যাম 6 থেকে 10ই থাক। 6 থেকে 10ই থাকুক, আচ্ছা ঠিক আছে, 6 থেকে 10ই থাকুক। সো বই থেকে অবশ্যই পড়বেন, কনসেপচুয়াল জিনিসগুলো ভালোভাবে ভিতরে যেই গ্রাফগুলো এক্সপ্লেইন করা আছে, এক্সাম্পল যেগুলো দেওয়া আছে সেগুলো পড়বেন। আপনাদের টপিকের সাথে রিলেভেন্ট কোয়েশ্চেনই হবে, হাউএভার নট ডাইরেক্টলি ফ্রম দ্য বুক। ওকে ম্যাম এক্সাম টাইমটা কতটুকু হবে, 1 আওয়ার নাকি আগের মতোই? না, আগের মতোই জাস্ট আপনারা যদি সকাল 11টায় কোয়েশ্চেনটা পান তাহলে রাত্র 12টার মধ্যে সাবমিশন করতে হবে, দ্যাটস ইট। ঠিক ওকে আছে? ম্যাম। এক্সাম রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে? আপনারা অলরেডি একটা দিয়েছেন, সুতরাং অসুবিধা হওয়ার কথা না। আর এই এক্সামটার আগে অনেকদিন ব্রেকও পাবেন, সবে 12টা বন্ধ সহ বড় একটা ব্রেক আছে। ম্যাম তাহলে ডিউ টাইম যদি 10টাও দেখায় তাহলে আমরা 12টার মধ্যে দিতে পারবো? আমি চেষ্টা করব টাইমটা হিসাব করে আপনাদের টাইম 12টা হয় যাতে সেই হিসেবে দিতে, ঠিক আছে? যদি অন্য কোনো টাইম দেখায়, হ্যাঁ, অনেক সময় কম্পিউটারের যে সেট করা টাইম থাকে সেটার সাথে ভ্যারি করলে হচ্ছে টাইমটা ভিন্ন হয়ে যায়, হ্যাঁ। সো যদি অন্য কোনো টাইমও দেখায় আপনারা হচ্ছে সেই দিনে রাত্র 12টার মধ্যে হচ্ছে গিয়ে সাবমিশন করবেন, কারণ আপনাদের সাবমিশন টাইমটা আমি ক্লিয়ারলি দেখতে পাই, আমি সেভাবেই হিসাব করে নিব। যদি পরে সাবমিট করেন তাহলে কিন্তু সেটার জন্য অবশ্যই কিছুটা আপনাদের নাম্বার আমি কাটবো। যেহেতু প্রায় 13 ঘন্টা সময় পাচ্ছেন, সকাল 11টা থেকে শুরু করে রাত্র 12টা পর্যন্ত, সো 13 ঘন্টা সময়ের মধ্যে আমার মনে হয় যে এটা পসিবল অ্যান্সার করে সাবমিট করা, তাই না? আগে থেকে Yes, রেডি ma'am. হয়ে থাকবেন, হ্যাঁ। ওকে, সো যেটা আমরা লাস্টের ক্লাসে পড়ছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 3 গ্রোথ অ্যান্ড অ্যাকিউমুলেশন। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই ফিগার 3.5 পর্যন্ত দেখেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে আমাদের যেই গ্রোথ কার্ভটা যেটা ছিল, যেটা হচ্ছে গিয়ে আমরা ফাংশন অফ কে দিয়ে প্রেজেন্ট করছি, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি নট গ্রোথ কার্ভটা, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাকশনের যে ফাংশনটা সেটা, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল যেই গ্রোথটা প্রয়োজন সেই সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এই SY দিয়ে দেখতে পাচ্ছি যে রেটে হচ্ছে গিয়ে আমাদেরকে মিনিমাম গ্রো করতে হবে ইন অর্ডার টু কভার দ্য পপুলেশন গ্রোথ। অলসো আমাদের যেই
কি জন্য বলা ওটাকে ডেপ্রিসিয়েশনটা যে কভার করার জন্য আমাদেরকে যে রেটে গ্রো করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কোন পয়েন্টে পাই, সেটা হচ্ছে গিয়ে আমরা n+dk এই যে স্ট্রেট লাইনটা আছে এটা, আর হচ্ছে সেভিংস এর যে লাইনটা সেভিংস টাইমস y, এই লাইনটা থেকে হচ্ছে গিয়ে আমরা ইন্টারসেকশন পয়েন্টে সেই পয়েন্টটা ডিটারমাইন করি। তাহলে ইন্টারসেকশনের যে পয়েন্টটা এটা হচ্ছে যদি আমরা সরাসরি আমাদের প্রোডাকশন ফাংশনের যে কার্ভটা আছে সেখানে যাই, সেখানে হচ্ছে গিয়ে যেই পয়েন্টের উপরে আমরা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইনটা টাচ করবে সেই পয়েন্টে আমরা জানি যে আমাদের স্টেডি স্টেট লেভেল অফ আউটপুট, এবং পয়েন্ট সি এর বরাবর নিচে ক্যাপিটাল যেই পয়েন্টটাতে আমরা পাবো কে স্টার, এটা হচ্ছে গিয়ে আমাদের স্টেডি স্টেট লেভেল অফ ক্যাপিটাল। তো এখানে আমরা যখন হচ্ছে গিয়ে এই কার্ভটা ড্র করেছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে টেকনোলজি হচ্ছে গিয়ে গ্রো করছে নাকি গ্রো করছে না। টেকনোলজি ফিক্সড। এখানে টেকনোলজি ফিক্সড ছিল। সো আমরা কি দেখলাম যে যদি হচ্ছে গিয়ে আমাদের স্টেডি স্টেট লেভেলটা ইন দ্য লং রান বাড়াতে হয়, হ্যাঁ সোজা ভাষায় বলতে গেলে আমাদের যদি জিডিপি পার ক্যাপিটা বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সেভিংসটা বাড়াতে হবে। যদি সেভিংস বাড়ে ইয়ার টু ইয়ার তাহলে শুধুমাত্র স্টেডি স্টেট লেভেল অফ আউটপুট যেটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা বলছি আমরা, সেটা বাড়ানো পসিবল, আদারওয়াইজ হচ্ছে এটা পসিবল না। কেন? তার কারণ হচ্ছে কি পপুলেশন গ্রোথ। যেহেতু পপুলেশন গ্রো করছে সো আমরা এই ইন্টারসেকশনের যে পয়েন্ট আছে এই পয়েন্টে শুধুমাত্র পপুলেশন গ্রোথ প্লাস হচ্ছে ডেপ্রিসিয়েশন থেকে আমাদের যে পরিমাণ গ্রোথটুকু দরকার সেটুকু কভার করছি। তাহলে যদি আমাদের হচ্ছে গিয়ে জিডিপি পার ক্যাপিটা গ্রো করতে হয় তাহলে কি করতে হবে, এই লাইনটাকে আপওয়ার্ড শিফট করাতে হবে। এই লাইনটাকে আপওয়ার্ড শিফট করানোর উপায় হচ্ছে যে যদি আমাদের সেভিংসটা ইয়ার টু ইয়ার বাড়ে, তাহলে এখানে আমরা দেখলাম যে যদি সেভিংস হচ্ছে ইয়ার টু ইয়ার বাড়ে তাহলে কি হবে, আমাদের ক্যাপিটাল অ্যাকিউমুলেশন যেটা আছে লং টার্মে সেটা বেড়ে যাবে। ক্যাপিটাল অ্যাকিউমুলেশন যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের পার ক্যাপিটা ইনকাম বা পার ক্যাপিটা আউটপুট, যেটা হচ্ছে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি, স্মল ওয়াই দিয়ে ডিনোট করছি, সেটা বাড়বে। হাউএভার এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, সেটাকে আমরা হচ্ছে কি ইগনোর করেছিলাম। সো সোলো গ্রোথ মডেলের একটা ড্রব্যাক হলো যে এখানে আপনার যেই গ্রোথের ফ্যাক্টর গুলো সবগুলো হচ্ছে গিয়ে ইন্ডোজেনাস নাকি এক্সোজেনাস, বলেন তো, যে কি মডেলের ভিতর থেকে আসছে না মডেলের বাইরে থেকে আসছে? এক্সোজেনাস, বাইরে থেকে আসছে। বাইরে থেকে আসছে। কেন? তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যদি টেকনোলজি গ্রো না করে ইন দ্য লং রান আপনার এই যে প্রোডাক্টিভিটির যে লাইনটা এটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড শিফট করার পসিবিলিটি খুবই কম। দেখেন এখানে কি হচ্ছে, এখানে দেখেন খেয়াল করে আমাদের হচ্ছে গিয়ে সেভিংস বাড়ছে, ঠিক আছে, সেভিংস বাড়ার কারণে হচ্ছে গিয়ে আমাদের কি বাড়ছে, সেভিংস বাড়ার কারণে হচ্ছে কি আমাদের আউটপুট বাড়ছে, ঠিক আছে। সো আউটপুট বাড়া আর গ্রোথ রেট বাড়া কিন্তু সেম না, ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। যদি আমরা বলি যে গ্রোথ রেট বাড়ছে তাহলে কি হতে হবে বলেন তো, আমাদের এই যে ফাংশন অফ কে লাইনটা যেটা আছে এটার আপওয়ার্ড শিফট করতে হবে। আমাদের জিডিপি পার ক্যাপিটা বাড়া আর হচ্ছে গিয়ে জিডিপি পার ক্যাপিটার যে গ্রোথ রেটটা এটা বাড়া, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। যদি আমরা বলি যে গ্রোথ রেট বাড়ছে, ইন অর্ডার টু অ্যাচিভ দ্যাট টার্গেট আমাদের অবশ্যই ফাংশন অফ কে এর যে লাইনটা আছে এটা আপওয়ার্ড শিফট করতে হবে। সো এখানে আমরা যেই ফ্যাক্টরটা দেখতে পাচ্ছি এটার এই জিনিসটা গ্রো করার কারণে অর্থাৎ সেভিংস গ্রো করার কারণে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে না। প্রোডাক্টিভিটি না বাড়ার কারণে আমাদের গ্রোথ রেটটা আলটিমেটলি বাড়ছে না। যেহেতু এই লাইনটা হচ্ছে কি আমাদের কনকেভ টু দ্য অরিজিন, কনকেভ টু দ্য অরিজিন মানে হলো যে ইট ইজ ইনক্রিজিং অ্যাট আ ডিক্লাইনিং রেট। তাহলে সেভিংস বাড়ালে আমাদের কি হবে, সেভিংস এর যে ফাংশনটা আছে সেটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড শিফট করবে। হাউএভার আমাদের যেই ফাংশন অফ কে যেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন ফাংশন সেটা কিন্তু বাড়ছে না, সেটা সেম লাইনই থেকে যাচ্ছে। সো ইনক্রিমেন্টের যে রেটটা সেটাও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হবে কখন, যখন হচ্ছে আমাদের এই কার্ভটা আপওয়ার্ড শিফট করবে, এফ কে আপওয়ার্ড শিফট করবে তখন। সো সোলো গ্রোথ মডেলের যেই আপনার গ্রোথের যে ফ্যাক্টর গুলো সেগুলো হচ্ছে গিয়ে এক্সোজেনাস অর্থাৎ মডেলের বাইরে থেকে আসে। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য
ড্রব্যাকস অফ দিস মডেল, যে কারণে হচ্ছে এখন আমরা ডিফারেন্ট একটা মডেল ব্যবহার করি। এই মডেলটা হচ্ছে গিয়ে এখন আর খুব বেশি আপনার ম্যাক্রো ইকোনমিক্সে বা ইকোনমিক গ্রোথ যেটা আছে সেটা ডিটারমাইন করার জন্য ব্যবহার করা হয় না। আনটিল 1980s this model was very popular. However, for some extent আমরা হয়তো বা এটাকে বেস হিসেবে ব্যবহার করে ডিফারেন্ট ভার্সন অফ দ্য গ্রোথ মডেল ব্যবহার করি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট বাড়ছে কিন্তু আসলে আমাদের গ্রোথ রেটটা বাড়ছে না। তাহলে গ্রোথ রেট বাড়তে হলে কি করতে হবে? যেটা বললাম যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়তে হবে। সো প্রোডাক্টিভিটি যদি না বাড়ে তাহলে কিন্তু আমাদের গ্রোথ রেট বাড়ার কোনো পসিবিলিটি নাই। দেখেন এই কার্ভটাতে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমরা এখানে হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে গিয়ে টাইম দেখছি। সো 0 থেকে শুরু হচ্ছে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে কারেন্ট টাইম পিরিয়ড T0 দিয়ে আমরা ডিনোট করছি। T1 এ হচ্ছে গিয়ে আমরা 1 ইয়ার অ্যাপার্ট আমাদের আউটপুটের কি অবস্থা সেটা দেখতে পাচ্ছি। সো ফার্স্টে যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেখানে টাইমের সাথে হচ্ছে গিয়ে জিডিপি পার ক্যাপিটার একটা কম্পারিজন করা আছে। আমরা দেখতে পেলাম যে আমাদের সেভিংস যখন এস থেকে বেড়ে এস ড্যাশে চলে গেল তখন কি হলো? তখন হচ্ছে গিয়ে আমাদের আউটপুটও বেড়েছে। আউটপুট বেড়ে হচ্ছে ওয়াই স্টার থেকে ওয়াই ডাবল স্টার হয়েছে স্টেডি স্টেট লেভেলে। সো যখন হচ্ছে গিয়ে আপনার সেভিংসটা বাড়লো তখন ইমিডিয়েটলি কি হলো? আমাদের হচ্ছে গিয়ে গ্রোথ রেটটা, সরি নট গ্রোথ রেট, আমাদের আউটপুট বা জিডিপি পার ক্যাপিটা যেটা সেটাও হচ্ছে গিয়ে বেড়ে গেল। সো দেখেন আমাদের ওয়াই স্টার ছিল আগে, সেটা বেড়ে হয়ে গেল হচ্ছে গিয়ে ওয়াই ডাবল স্টার। এবং আমরা জানি যে যতটুকু পরিমাণ আমাদের ক্যাপিটাল স্টক বেড়েছে, ঠিক আছে, ডিউ টু দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ সেভিংস, শুধুমাত্র ইনপুটের সেই ফ্যাক্টরটার জন্যই আমাদের ওয়াই এর যে ইনক্রিমেন্টটা সেটা একটা টাইম পিরিয়ডের জন্যই হবে। যদি প্রতি বছর না বাড়ে তাহলে কিন্তু এটা আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হবে না। এটা কি হবে? ওই গ্রোথ রেট, ওই যে ক্যাপিটালের যে গ্রোথ রেটটুকু সেইটুকু যতক্ষণ আমাদের হচ্ছে পুরোপুরি ইউটিলাইজড হয়ে যাবে তারপরে এই জিনিসটা আবারও ফ্ল্যাট হয়ে যাবে। যদি এটাকে আমরা আপওয়ার্ড একটা স্লোপিং কার্ভ হিসেবে দেখতে চাই তাহলে কি করতে হবে? ইয়ার টু ইয়ার প্রতি বছরে হচ্ছে গিয়ে আমাদের সেভিংস একটা সার্টেন রেটে গ্রো করতে হবে। আদারওয়াইজ ক্যাপিটাল স্টক যেটুকু আমাদের বেড়েছে সেইটুকু পুরোপুরি ডিমিনিশ হয়ে যাওয়ার পরে কার্ভটা আবার হচ্ছে গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। দেখেন আমাদের T0 থেকে T1 এ একটা জাম্প আছে, তারপরে কি হলো? তারপরে আবার হচ্ছে গিয়ে ওয়াইটা ফ্ল্যাট লাইন হয়ে গেল। অ্যাট দ্য সেম ওয়ে গ্রোথ রেটের কি অবস্থা হয়েছে দেখেন, আমাদের হচ্ছে গিয়ে জিডিপি পার ক্যাপিটালটা শুধুমাত্র একটা বছরে, ঠিক আছে, T0 তে যখন আমাদের ক্যাপিটাল স্টক বেড়ে গিয়েছিল তখনই বাড়লো। বাড়ার পরে কি হলো? T1 এ দেখেন আবার স্টেডি স্টেট লেভেলে ফেরত আসছে। সো এটা আস্তে আস্তে আবার কমে গিয়েছে। কমে যাওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমাদের সেভিংসটা যেটা বেড়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান টাইম, এটা কন্টিনিউ করছে না। অন দ্য আদার হ্যান্ড আমাদের পপুলেশন কিন্তু প্রতি বছরই বেড়ে যাচ্ছে, তাই না? পপুলেশন তো গ্রোথ রেটটা হচ্ছে গিয়ে ওটা পজিটিভই আছে, ওটা কিন্তু নেগেটিভ হয়ে যায় নাই বা ওটা কিন্তু স্টেডিও না। অ্যাজ এ রেজাল্ট আমাদের গ্রোথটা যেটা সেটা হচ্ছে ওয়ান টাইম, তারপরে T1 এর পরে সেটা আর কন্টিনিউ করবে না যদি না আমাদের হচ্ছে গিয়ে সেভিংসটা যেটা সেটা প্রতি বছরই একটা সার্টেন লেভেলে আমরা মেইনটেইন না করতে পারি। অ্যাজ এ রেজাল্ট গ্রোথ রেটটা যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে T0 তে যখন আমাদের সেভিংস বেড়ে গেল তখন বেড়ে গেল। হাউএভার ডিউ টু দ্য ইনক্রিমেন্ট ইন দ্য পপুলেশন গ্রোথ রেট আমাদের কি হচ্ছে? এই জিনিসটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে কোন লেভেলে চলে আসছে? T0 আমরা যেই পয়েন্ট থেকে শুরু করেছিলাম ঠিক সেম পয়েন্টে ফেরত আসছে, অর্থাৎ আমাদের স্টেডি স্টেট লেভেলে ফেরত আসছে। তাহলে যেটা আমরা বললাম যে যদি আমরা সোলো গ্রোথ মডেলে কন্টিনিউয়াস গ্রোথ এক্সপেক্ট করি তাহলে অবশ্যই হচ্ছে ইয়ার টু ইয়ার আমাদের একটা সার্টেন রেটে সেভিংস গ্রো করতে হবে এবং টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমাদের টোটাল যে ফ্যাক্টর প্রোডাক্টিভিটি আছে সেটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে অবশ্যই টেকনোলজিক্যাল কোনো একটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন। সো নেক্সট যেই ভার্সনটা সেই ভার্সনে হচ্ছে গিয়ে আমরা টেকনোলজিক্যাল গ্রোথটাকে ইনকর্পোরেট করব। তার আগে দেখেন এখানে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে। An increase in the rate of population growth reduces the steady state level of capital per head K and output per head Y. This is the reason যে কারণে হচ্ছে গিয়ে আমাদের ইয়ার 0 তে যে ইনস্ট্যান্ট একটা আপওয়ার্ড শিফট আমরা দেখতে পেলাম পার ক্যাপিটা আউটপুটে, সেটা বাড়ার পরে আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু সেভিংস একই সাথে বাড়ছে না সেম রেটে। অ্যাজ এ রেজাল্ট আমাদের জিডিপি পার ক্যাপিটালটা হচ্ছে গিয়ে না বেড়ে উল্টা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে যাচ্ছিল। And increase in the rate of population increases the steady state rate level
sorry, an increase in the rate of population growth increases the steady state rate of growth of aggregate output, অর্থাৎ aggregate outputটা বাড়ছে কিন্তু আসলে আমাদের growth rateটা বাড়ছে না। ম্যাম একটা হ্যাঁ বলেন। রিকোয়েস্ট ছিল, হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে না তো, একটু জুম করলে ভালো হয়। দেখা যাচ্ছে না? দেখতে সমস্যা, দেখতে পারছি কিন্তু একটু সমস্যা হচ্ছে। মোবাইল থেকে করছেন? জি ম্যাম। এবার কি দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? গ্রাফটা দেখা জি যাচ্ছে? ম্যাম ঠিক আছে। আচ্ছা, সো এই যে ফিগার 3.7টা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারটাতে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যেটা বললাম যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে ফ্যাক্টরটা সেটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে ইনকর্পোরেট করেছি। ঠিক আছে, সো দেখেন আমরা এখানে দুইটা জিনিস হচ্ছে গিয়ে ইমাজিন করে নিচ্ছি। একটা হচ্ছে যে প্রতি বছরে, ঠিক আছে, আমাদের প্রথম বছর হচ্ছে গিয়ে ইয়ার 0, তারপরে ইয়ার 1, ইয়ার 2, প্রতি বছরে কি হচ্ছে আমাদের সেভিংস বাড়ছে। অ্যাজ আ রেজাল্ট সেভিংস বাড়ছে না, অ্যাকচুয়ালি আমাদের আউটপুটটা বাড়ছে। আউটপুটটা কেন বাড়ছে? তার বাড়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে। দেখেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা কিভাবে হচ্ছে। আমাদের প্রথমে ছিল হচ্ছে গিয়ে A0 অ্যামাউন্ট অফ টেকনোলজি, সেটা থেকে ইমপ্রুভ করে হচ্ছে গিয়ে আমরা ইয়ার 1-এ পেলাম A1, ইয়ার 2-তে হচ্ছে গিয়ে A2। সো এই যে এটা বা টেকনোলজি যে ইমপ্রুভমেন্টটা, এটার সাথে হচ্ছে আমাদের বাকি ফ্যাক্টর গুলো সবগুলো রিলেভেন্ট। অর্থাৎ টেকনোলজি যদি ইমপ্রুভ করে তাহলে আমাদের, আমরা ধরে নেই যে ক্যাপিটালও হচ্ছে গিয়ে ইমপ্রুভ করবে, ক্যাপিটালও গ্রো করবে। ইমপ্রুভ করার মানে কি? ইমপ্রুভ করার মানে হলো যে গ্রো করা। সো ক্যাপিটালও বাড়বে এবং আমার এর সাথে হচ্ছে গিয়ে পপুলেশন গ্রোথ থেকে আমরা কি পাই? লেবার গ্রোথ। সো লেবারেরও হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। সো এ যদি বাড়ে তাহলে আমার প্রোডাকশন ফাংশনের যা যা ফ্যাক্টর আছে সবকিছুই হচ্ছে গিয়ে গ্রো করবে। আমাদের কি কি ফ্যাক্টর আছে? আমাদের দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে পপুলেশন যেটা আমরা লেবার দিয়ে হচ্ছে এখানে দেখছি, আর আরেকটা আছে কি? ক্যাপিটাল। সো এটাকে আমরা বলি হচ্ছে কি টোটাল প্রোডাক্টিভিটি। দেখেন এখানে আমাদের সেভিংস কিন্তু সেমই আছে, তাই না? এস, প্রতি বছরই আমি এস অ্যামাউন্ট অফ সেভিংস করে যাচ্ছি। হাউএভার আমাদের আউটপুট আস্তে আস্তে বাড়ছে। তার কারণ কি? যেহেতু আমার টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বাড়ছে, অ্যাজ আ রেজাল্ট আমার ক্যাপিটাল স্টক বাড়ছে। K0 থেকে K1, K1 থেকে K2। আবার যেহেতু হচ্ছে কি টেকনোলজি ইমপ্রুভ করছে, অ্যাজ আ রেজাল্ট আমার পপুলেশন গ্রোথ আর লেবারের যেই প্রোডাক্টিভিটির ইনক্রিমেন্টটা, দুটাকে আমি আলাদা করতে পারছি। আগে কি ছিল? যখন আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট ছিল না, তখন আমরা ধরে নিচ্ছিলাম যে পপুলেশন যে রেটে গ্রো করবে আমাদের লেবার ফোর্সটাও হচ্ছে কি সেম রেটে গ্রো করবে। হাউএভার পপুলেশন গ্রো করার কোনো অ্যাডভান্টেজ ওখানে আমরা পাচ্ছিলাম না। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের সেম টেকনোলজি দিয়ে, সেম মেশিনারি দিয়ে হচ্ছে গিয়ে আগের চাইতে আরো বেশি পরিমাণ লেবারকে অ্যাকোমোডেট করতে হবে। হাউএভার এখানে যখন টেকনোলজি ইমপ্রুভ হবে তখন কি হবে বলেন তো? সেম মেশিনটা দিয়ে সেম টেকনোলজিটা আমরা আর ব্যবহার করছি না, আগের চাইতে ইমপ্রুভ টেকনোলজি ব্যবহার করছি। অ্যাজ আ রেজাল্ট লেবারের যে প্রোডাক্টিভিটিটা সেটা আগের চাইতে বেড়ে যাবে। ইট ইজ নো লঙ্গার সেম অ্যাজ দ্য পপুলেশন গ্রোথ। ঠিক আছে, ডিফারেন্সটা খেয়াল করে দেখেন। আগে আমাদের লেবারের গ্রোথ রেটটা ছিল হচ্ছে গিয়ে সেম অ্যাজ দ্য পপুলেশন গ্রোথ রেট, তাই না? এখানে যখন ইয়েস আমরা ম্যাম। টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বা টেকনোলজিটা ইনকর্পোরেট করলাম, তখন লেবারের যে প্রোডাক্টিভিটিটা সেটা আগের চাইতে বেড়ে যাচ্ছে। যখনই বেড়ে যাচ্ছে তখনই ইট ইজ নট অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পপুলেশন গ্রোথ রেট। অর্থাৎ নতুন করে লেবার ফোর্স যদি লেবার ফোর্সে আমাদের আসে, নতুন করে লেবার যদি আমাদের লেবার ফোর্সে আসে, তাহলে একজন লেবার আসার কারণে আমার গ্রোথ রেটটা হচ্ছে গিয়ে একের চাইতে বেশি হবে। মনে করেন যে 1.2% রেটে হচ্ছে গিয়ে আমার লেবার ফোর্সটা গ্রো করবে। কেন? বিকজ আমি এখন আগের চাইতে ইমপ্রুভ টেকনোলজি ব্যবহার করছি। সো একজন লেবার হচ্ছে গিয়ে আগের চাইতে আরো অনেক বেশি আউটপুট জেনারেট করতে পারবে বা প্রডিউস করতে পারবে। সোজা ভাষায় তার এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট আমাদের গ্রোথ ফাংশনটার কথা মনে আছে? আমাদের যে গ্রোথ অ্যাকাউন্টিং থেকে আমরা একটা ফাংশন পেয়েছিলাম, আমাদের ফাংশনটা কি ছিল? ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে থেটা টাইমস ক্যাপিটাল যে গ্রোথ রেটটা, অর্থাৎ ডেল্টা কে ডিভাইডেড বাই কে, এই পর্যন্ত ছিল। মনে আছে কি? আমরা ইকুয়েশন নাম্বার জি 6 ম্যাম। এ দেখেছিলাম। কারণ আমি আবার একটু দেখাই ইকুয়েশন 6টা।
এই যে দেখেন এখানে আমাদের কি ছিল ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এটা হচ্ছে গিয়ে পার ক্যাপিটা যে জিডিপির গ্রোথ রেটটা সেটা ইকুয়ালস টু হচ্ছে থেটা টাইমস ক্যাপিটাল গ্রোথ রেট প্লাস হচ্ছে গিয়ে টেকনোলজি গ্রোথ রেট। হাউএভার এখানে আমরা ধরে নিচ্ছিলাম যে টেকনোলজির গ্রোথ রেটটা ছিল হচ্ছে গিয়ে 0 আর পপুলেশনের যে গ্রোথ রেটটা সেটার কোনো কন্ট্রিবিউশন বা সেটার কোনো ফ্যাক্টর হচ্ছে এখানে আমরা ইনক্লুড করি নাই। কেন? কারণ হচ্ছে যেই রেটে আমাদের পপুলেশন গ্রো করছিল লেবার ফোর্সও হচ্ছে কি সেম রেটে গ্রো করছিল। হাউএভার যখন হচ্ছে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা এখানে ইনকর্পোরেট করব তখন ইট উইল নো লঙ্গার বি দ্য সেম, অর্থাৎ আমাদের ক্যাপিটালের যে শেয়ার টু দ্য আউটপুট গ্রোথ যেটাকে আমরা থেটা দিয়ে মেজার করি সেটার সাথে সাথে 1 - থেটা যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা লেবারের যে শেয়ার ইন দ্য আউটপুট গ্রোথ মেজার করি সেটাকেও আমরা ইনকর্পোরেট করব। তার সাথে নট ইন দ্য ডেল্টা এন ডিভাইডেড বাই এন সেই ফ্যাক্টরের মধ্যে আমরা সেটাকে ইনকর্পোরেট করব হচ্ছে গিয়ে ডেল্টা এ ডিভাইডেড বাই এ। তার কারণ কি? তার কারণ হলো যে যখন আমরা ধরে নেই যে দেয়ার ইজ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তার সাথে সাথে কি চলে আসে যে তার সাথে সাথে চলে আসে লেবার অগমেন্টিং যে কন্ডিশনটা সেটা। হোয়াট ডাজ অ্যাকচুয়ালি দ্যাট মিন? লেবার অগমেন্টেশন মিনস হচ্ছে যে নতুন টেকনোলজি যদি আমরা কোনোভাবে অ্যাভেল করতে পারি তাহলে লেবারের প্রোডাক্টিভিটিটাও বেড়ে যাবে। সো লেবার প্রোডাক্টিভিটির যে ফ্যাক্টরটা সেটা কোথা থেকে আসছে? সেটা আসছে হচ্ছে কি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের কাছ থেকে। অ্যাজ আ রেজাল্ট লেবারের যে শেয়ারটা সেটা হচ্ছে আমরা ডেল্টা এ ডিভাইডেড বাই এর সাথে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? সো ডেল্টা এন ডিভাইডেড বাই এন, ডেল্টা এন ডিভাইডেড বাই এন যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা পপুলেশন গ্রোথটা কনসিডার করছিলাম সেটার পুরো পার্টটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারছি না। আমাদের জন্য যেটুকু হচ্ছে গিয়ে লেবার অগমেন্টেশন থেকে আসছে ডিউ টু ইমপ্রুভ টেকনোলজি সেই পার্টটাকে আমরা 1 - থেটা দিয়ে মাল্টিপ্লাই করে লেবারের শেয়ারটাও পার ক্যাপিটা জিডিপি যে আউটপুট গ্রোথটা আছে সেখানে কনসিডার করছি। ঠিক আছে? এখন এই যে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, এই ইমপ্রুভমেন্টটা হচ্ছে কি আমাদের এক্সোজেনাস ফ্যাক্টর। তার কারণ আমাদের এই গ্রোথ মডেলের কোনো ইনপুট কিন্তু হচ্ছে টেকনোলজিকে ইনফ্লুয়েন্স করতে পারে না। ওকে, সো সোলো গ্রোথ মডেলের এক্সোজেনাস যে ফ্যাক্টরটা সেটা কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট থেকে। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস যে আমাদের গ্রোথ মডেলের ভিতরে এমন কোনো কম্পোনেন্ট নাই বা আমাদের ইনপুট গুলো অ্যাকচুয়ালি এমন না যে সেটা এক্সপ্লেইন করতে পারে হোয়াট ইজ কজিং দ্য গ্রোথ ইন দ্য পার ক্যাপিটা জিডিপি অর ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই যেটা দিয়ে আমরা গ্রোথ রেটটা মেজার করছি সেই জিটাকে অ্যাকচুয়ালি এই মডেলের বা এই গ্রোথ রেটের যে আইডেন্টিটিটা আছে তার ভিতরের কোনো কম্পোনেন্ট এক্সপ্লেইন করতে পারছে না। ইট সিম্পলি মিন দ্যাট। ওকে, এখন দেখেন ইন গ্রোথ রেট ইকুইলিব্রিয়াম y and k both grow at the rate of technological progress g. why? তার কারণ হচ্ছে যে টেকনোলজিক্যাল প্রগ্রেসটা হলো টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, অর্থাৎ যতগুলো ফ্যাক্টর আছে আমাদের সবগুলোকেই হচ্ছে গিয়ে কে এই টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে আমরা ডেল্টা এ ডিভাইডেড বাই এ দিয়ে মেজার করছি সেটা এক্সপ্লেইন করতে পারে। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা বোঝাচ্ছে যে আমাদের আউটপুট এবং ইনপুট সবগুলোকেই হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স করবে টেকনোলজি। অ্যাজ এ রেজাল্ট আমাদের ওয়াইও বাড়বে, ক্যাপিটাল স্টকও বাড়বে এবং এখানে আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে লেবারের যে শেয়ারটা আছে 1 - থেটা দিয়ে যেটা আমরা মেজার করছি সেটাকেও আমরা হচ্ছে গিয়ে এখন গ্রোথ অ্যাকাউন্টিং এ ইনকর্পোরেট করছি ডিউ টু দ্য লেবার অগমেন্টিং ক্যারেক্টারিস্টিক অফ দ্য টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। তাহলে আমাদের গ্রোথের যে আইডেন্টিটিটা ছিল, ঠিক আছে, আমাদের গ্রোথের আইডেন্টিটিটা আর আগের মতো সেম থাকবে না, আমাদের গ্রোথ আইডেন্টিটিটাও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে কিভাবে? আমাদের যেহেতু 1 - থেটা এটার মধ্যে আমরা ইনকর্পোরেট করেছি, অ্যাজ আ রেজাল্ট আমাদের ইকুয়েশনটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখেন এখানে আমরা কি করেছি, সিম্পলি হচ্ছে গিয়ে ডেল্টা এ ডিভাইডেড বাই এ যেটাকে আমরা গ্রোথ রেট অফ টেকনোলজি বলছি অথবা আমাদের টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলছি, যেটাকে আমরা অল্টারনেটিভলি জি দিয়ে স্মল জি দিয়ে ডিনোট করি, সেটাকে আমরা হচ্ছে গিয়ে বা পাশে নিয়ে যাচ্ছি আর বাকি যেই টার্মগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ করে ডান পাশে রাখছি। যদি আপনারা একটু রিঅ্যারেঞ্জ করে দেখেন, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলেই দেখবেন যে আমরা এই টার্মটা পাবো, যেখানে হচ্ছে গিয়ে ডেল্টা y ডিভাইডেড বাই y মাইনাস হচ্ছে গিয়ে থেটা টাইমস ডেল্টা k ডিভাইডেড বাই k
ডিভাইডেড বাই 1 মাইনাস থেটা, এই টার্মটা আমরা হচ্ছে পাবো। সো 6 নাম্বার যে ইকুয়েশনটা আমরা ডেরাইভ করেছিলাম সেটা ছিল আমাদের অরিজিনাল ইকুয়েশনটা, যেখানে আমরা ধরে নিচ্ছিলাম যে টেকনোলজিক্যাল কোনো ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে না। টেকনোলজি হচ্ছে আমাদের সেম আছে, আর এটা হচ্ছে কি সেটা যেখানে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কনসিডার করছি, অ্যাজ এ রেজাল্ট আমাদের এখানে 1 মাইনাস থেটাটাও আমরা এখানে নতুন ভাবে ইনকর্পোরেট করছি। সো যদি কোনো একটা ইকোনমির গ্রোথ রেট আমরা বের করতে চাই, তার মানে হলো যে তাদের পার ক্যাপিটা জিডিপি কতটুকু বাড়ছে সেটার গ্রোথ রেটটা আমরা মেজার করতে চাই। সো আমরা সেটাকে কিভাবে মেজার করব? আমরা মেজার করব হচ্ছে গিয়ে টোটাল প্রোডাক্টিভিটি, অর্থাৎ জিটাকে ইনকর্পোরেট করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রথম কাজ হলো টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টটা সেটা বের করা, তাই তো? তাহলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের রেটটা আমরা আগে বের করব, বের করার পরে যদি আমরা এই গ্রোথ রেটটা ইকুয়েশনে বসাই তাহলে হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর যে রেটটা আছে সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পেরেছেন? সো এই যে টার্মটা যেটা হচ্ছে গিয়ে এ, যেটা দিয়ে আপনারা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মেজার করবেন, সেই পার্টটাই হচ্ছে সোলো গ্রোথ মডেলের মেইন ফ্যাক্টর, যেটা হচ্ছে এক্সোজেনাস। অ্যাজ এ রেজাল্ট এই মডেলটা সেলফ এক্সপ্লেনেটরি না, অর্থাৎ আমাদের গ্রোথ রেটটা কিসের দ্বারা ট্রিগার্ড হচ্ছে, কোন ইনপুট থেকে আসছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না, তাই না? ডিটারমিনেন্ট গুলো কি আমরা জানতে পারছি? টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট কিসের নো দ্বারা ম্যাম, ট্রিগার হয় সেটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি না। নো ম্যাম, এক্সোজেনাস এটা। As a result, this model is not actually sufficient to explain whatever is causing the growth in a country. So growth এর যে ফ্যাক্টর গুলো সেগুলো আমরা আর জানতে পারবো না। আপনাদের জন্য আজকে একটা ক্লাস ওয়ার্ক আছে। প্রতিদিন তো আমি অনেক কিছু বলি, আজকে আপনারা একটা ক্লাস ওয়ার্ক করেন, ঠিক আছে? খুব বেশি কঠিন না, এই মাত্র যেটা আমরা দেখলাম সেটার সাথে রেলেভেন্ট। প্রবলেম নাম্বার 8, এখানে দেখেন আমাদের তিনটা কোয়েশ্চেন আছে রেলেভেন্ট। একটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা কন্ডিশন দেয়া আছে, সাপোজ দ্য লেভেল অফ টেকনোলজি ইজ কনস্ট্যান্ট, then it jumps to a new higher constant level. So it's not যে প্রতি বছর বছর বাড়ছে, কিন্তু একটা জাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। How does this technological jump affect output per head holding the capital labor ratio constant? অর্থাৎ ক্যাপিটাল লেবার রেশিও আমরা কি দিয়ে মেজার করছিলাম? স্মল কে দিয়ে, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। Show the new steady state equilibrium. What has happened to per capita saving and the capital labor ratio? What happens to output per capita? Chart the time path of the adjustment to the new steady state. Does the investment ratio rise during transition? If so, is this effect temporary? So এখানে ক্লিয়ারলি বলে দেয়া হচ্ছে যে আমাদের দুইটা টাইম পিরিয়ড আছে, একটা হচ্ছে টাইম পিরিয়ড 0 আর একটা হচ্ছে টাইম পিরিয়ড 1। ওকে, সো একটা টেকনোলজিক্যাল জাম্প আছে এবং সেটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপিটাল লেবার রেশিও হচ্ছে কি কনস্ট্যান্ট আছে, আগের চাইতে বাড়ে নাই, শুধুমাত্র বেড়েছে কি, বেড়েছে হচ্ছে টেকনোলজি, তাও ওয়ান টাইম ইনক্রিজ। এবং এখানে জানতে চাওয়া হচ্ছে যে আমাদের স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম লেভেলের কি হবে, অর্থাৎ আমাদের ওয়াই স্টার যেটা আছে বা কে স্টার যেটা আছে সেটার কি কন্ডিশন হবে, এবং আমাদের যে ইনভেস্টমেন্টের রাইজটা হবে এই ইফেক্টটা কি টেম্পোরারি হবে নাকি পার্মানেন্ট হবে। শুরু করে দেন। বুঝতে পেরেছেন? কোয়েশ্চেন বুঝতে পেরেছেন? কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। সবাই হচ্ছে খাতার মধ্যে করবেন একেবারে ক্লিয়ারলি যাতে দেখা যায়। ক্লাস টাইমটা যখন শেষ হবে সেই টাইমের ভিতরে আমাকে সাবমিট করবেন, আমি এটার উপরে মার্কিং করব। ম্যাম ক্লাস টাইম শেষ হওয়ার ভিতরে সাবমিট করব? জি, তিনটা সিনারিওর জন্য তিনটা আলাদা আলাদা গ্রাফ ড্র করবেন। আগে থেকে আমি বলে দেই, তিনটা সিনারিও আছে এ বি সি তে, তিনটার জন্য আলাদা আলাদা তিনটা গ্রাফ ড্র করবেন। আমরা ডাইরেক্টলি এই প্রবলেমটা দেখি নাই, ঠিক আছে, বাট মাঝামাঝি একটা জিনিস দেখেছি। একটা জায়গায় আমরা দেখেছি যে
টেম্পোরারি চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজ ইন দ্য সেভিংস রেট। হাউএভার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সেভিংস না, এটা কিসের ইনক্রিমেন্ট, এটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনক্রিজ। সো টেকনোলজিক্যাল যে ইমপ্রুভমেন্টটা সেটা আমরা দেখেছি, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে ইয়ার টু ইয়ার বাড়ছিল। হাউএভার এটা ইয়ার টু ইয়ার বাড়বে না। সো সেভিংস এর যে ইনক্রিমেন্টটা হচ্ছিল সেটার সাথেও পুরোপুরি এটা ম্যাচ করবে না। আবার আমরা লাস্টে যেই ফিগারটা দেখলাম পুরোপুরি সেটাও হবে না, একটুখানি ভিন্ন ধরনের হবে। হ্যাঁ, আর টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটির সাথে সবসময় মনে রাখবেন যে আমাদের ইনপুট আউটপুট সবকিছু রিলেটেড। সো এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে এই জিনিসটা সলভ করবেন। আপনারা অ্যান্সার করেন, আমি চেক করব, তারপরে হচ্ছে গিয়ে আমি আবার যেটা কারেক্ট অ্যান্সার সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ম্যাম কোয়েশ্চেন ক্লাস টাইম কয়টা পর্যন্ত? ক্লাস টাইম, ক্লাস টাইম তো হচ্ছে 1টা পর্যন্ত। তাহলে একটার ভিতরে দিলেই হবে। হ্যাঁ, 1টার ভিতরে দিলেই হবে। দেখি আপনারা আছেন কতজন। বাইশ জন, 22 জন না, অ্যাকচুয়ালি 21 জন।
ম্যাম
আচ্ছা, আপনাদের যদি শেষ হয়ে যেয়ে থাকে, আমি ক্লাসরুমে একটা লিংক ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে? ওই লিংকে সাবমিট করে দিবেন ছবি তুলে। ম্যাম যদি 1 পেজ হয় তাহলে ছবি সাবমিট করতে পারেন, যদি 2-3 পেজ হয় তাহলে একটু পিডিএফ এ কনভার্ট করে সাবমিট করবেন। ম্যাম আপনাদের ক্লাস ইয়েতে দেখেন, গুগল ক্লাসরুমে দেখেন একটা লিংক আছে, ঠিক আছে? পেয়েছেন?
ক্লাসরুমটা একটু চেক করেন। লিংকটা কি পেয়েছেন? আমার কথা Yes, শোনা ma'am. ম্যাম যাচ্ছে? দেখতেছি। লিংক ইয়েস ম্যাম। পেয়েছেন? আচ্ছা, তাহলে ওই লিংকের ওখানে Yes, ma'am, পাইছি। সাবমিট করবেন। আচ্ছা, কেন বলছেন যে অ্যাগ্রিগেট সাপ্লাই এন্ড দ্য ফিলিপস কার্ভ পড়ানো হয়নি? এটা হচ্ছে গিয়ে দুইটা চ্যাপ্টার একসাথে মিলানো আছে। ম্যাম আমাদের যেটা পড়াইছিলেন ওইটা হচ্ছে চ্যাপ্টার 5 পড়াইছিলেন ডন বুশের বই থেকে। আচ্ছা, তাহলে যদি 7 নাম্বারটা না পড়ানো হয়ে থাকে, এর পরেরটাতে আহ, আহ, চলে যাই আমরা 10, 11। আমি তাহলে চেঞ্জ করে 7-এর বদলে 11 দিব, ঠিক আছে? আর আমি দেখে নিচ্ছি যে 7 নাম্বার যে টপিকটা আছে সেটার মধ্যে আমি কি কভার করি নাই, তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে আগে কভার করব, এরপরে পরের চ্যাপ্টারে যাব। ইয়েস ম্যাম।